জয় গুরু। হ্যাঁ। আমি মনিরা ইসলাম পাপ্পু। আজকে বাবুল রহমান স্যারের স্মরণে আমরা তার শিষ্যরা একটি ছোট্ট ফেসবুক লাইভের আয়োজন করেছি, সেটার অংশ হতে পেরে আমার খুব ভালো লাগছে। এবং আজকে আমাদের লালন সাঁইজি, মহাত্মা লালন সাঁইজি, ওনার 130তম প্রয়াণ দিবস উপলক্ষে আমি ওনার একটি রচনা দিয়ে আমার পরিবেশনা শুরু করছি। সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ নিষ্ঠা যার ভবে মানুষ গুরু, নিষ্ঠা সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, নিষ্ঠা সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, নিষ্ঠা নদী কিংবা বিলবাউর খাল সর্বস্থানে নদী কিংবা বিলবাউর খাল সর্বস্থানে একা মেরে সাই মেরে সর্বঠাই, একা মেরে সাই মেরে সর্বঠাই, মানুষে মিশিয়া হয় বিধান তার মানুষ, নিষ্ঠা যার হবে মানুষ, নিষ্ঠা নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইছে, নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইছে, দিব্য জ্ঞানী হয় তবে জানতে পাই, দিব্য জ্ঞানী হয় তবে জানতে পাই, কলি যুগে হলেন মানুষ সবল তার মানুষ, নিষ্ঠা যার হবে মানুষ গুরু, নিষ্ঠা বহু তর্কে দিন বলে যায়, বিশ্বাসে ধন্তি ঘটে বহু তর্কে দিন বলে যায়, বিশ্বাসে ধন্তি ঘটে
সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডেকে বলে লালনকে, উদ্ধার করে দোকান সে করে না আর মান। নিষ্ঠাজার মানুষ নিষ্ঠাজার সর্বসাধন সিদ্ধ হয় তার মান। নিষ্ঠাজার মানুষ নিষ্ঠাজার মানুষ গুরু নিষ্ঠাজার। ধন্যবাদ মনির ইসলাম পাপ্পুকে। আমরা এই অনুষ্ঠানের শুরু করছি আজকে পাপ্পুর গান দিয়ে। মনির ইসলাম কেমন আছিস? জি ভালো আছি। আর আসসালামু আলাইকুম আঙ্কেল। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর সালিম সাবিন। আঙ্কেল কেমন আছেন? আছি, ভালো আছি। তোমরা ভালো আছো? চারু, পাপ্পু, তোমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো এবং আনন্দের খবর আমার এইটি যে শ্রুতিলয় কলা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের সঙ্গীতের এক অমর দিকপাল ওস্তাদ বাবুর রহমান, তার স্মরণে আমরা এই সন্ধ্যায় মিলিত হতে পেরেছি। আমি সেজন্য তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি তোমাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যারা অনলাইনে ফেসবুক এর সঙ্গে আছেন। এক্ষুনি জানাচ্ছেন হিমু চঞ্চল, জানাচ্ছেন সঙ্গে আছি, শুভকামনা পাপ্পুকে। একটু আগে পাপ্পুর পরিবেশনা খুব ভালো লেগেছে। আমি ওস্তাদ বাবুর রহমানের সান্নিধ্যে থাকার সৌভাগ্য আমার হয়েছে। আমি যদিও রাজশাহী শহরে বসবাস করি, কিন্তু ওস্তাদ বাবুর রহমান তিনি এমন একজন বহুমাত্রিক মানুষ ছিলেন। তার জীবনটিকে আমি তুলনা করি একটা ঝড়ের সঙ্গে। তিনি একটা ঝড়ের মতোই একটি মানুষ। তার জন্ম, তার বেড়ে ওঠা, তার সঙ্গীত জগৎ, তার কর্মজগৎ, তার গবেষণা জগৎ, সমস্ত জীবনের একটি সামগ্রিকতা যদি আমি মনে করি, যেন একটি তার জীবনটা একটি সাজানো বনস্পতির উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের মতো। সেই মানুষটির তার স্মরণে আমরা এখানে মিলিত হয়েছি। তাকে নিয়ে স্মৃতিকথা অনেক কিছু বলার আছে। আমি স্মৃতিকথা দিয়ে অনুষ্ঠানটিকে দীর্ঘায়িত বা ক্লান্তিকর করে তুলতে চাই না। শুধু বলতে চাই যে বাবুর রহমান একজন গুণী শিল্পী ছিলেন। আমাদের সঙ্গীত জগতে যখন বাংলা গানের যে স্বর্ণালী যুগ, সেই হেমন্ত মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, মান্না দে, তারই উত্তরাধিকার নিয়ে যখন একটি স্বর্ণালী যুগের মানে বাংলাদেশের স্বাধীনতাত্তর বাংলাদেশে যখন বাংলা গানের একটি শুদ্ধ চর্চা হচ্ছে, একটি মননশীল চর্চা হচ্ছে, সেই চর্চার তারাই ছিলেন এক একজন দিকপাল। এবং আমি মনে করি যে ওস্তাদ বাবুর রহমান বাংলাদেশের যে একেবারেই শুদ্ধ সঙ্গীত চর্চা অর্থাৎ ক্লাসিক্যাল সঙ্গীতের তিনি একজন অন্যতম উস্তাদ ছিলেন। এবং আমরা জানি যে তার তৈরি করা অনেক ভক্ত আজকে বাংলাদেশের সঙ্গীত জগতে খুব জনপ্রিয়তা অর্জন করেছে। পাপ্পু ইসলামের গান শুনলাম একটু আগে, তিনিও তার উস্তাদজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরকম বহুজনকে আমি চিনি, আমার খুব অন্তরঙ্গ স্মৃতির মধ্যে জড়িয়ে আছেন বর্তমানে নজরুল সঙ্গীত জগতের আরেকজন খুব গুণী শিল্পী সুজিত সরকারের, সুজিত মুস্তফার কথা আমি বলছি। সুজিত মুস্তফা, আব্দুল মান্নান, এদের কথা আমি বলছি। তারপরে আছেন খালেদ চৌধুরী, তাদের সঙ্গে আমার অন্তরঙ্গ মানে ভাবে মেশার সুযোগ হয়েছে ওস্তাদ বাবুর রহমানের সূত্র ধরে। আমি সঙ্গীত জগতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত না হলেও আমার সঙ্গে
বাবুর রহমানের একটি সম্পর্কের জগৎ তৈরি হয়েছিল, সেটি তিনি শুধু যে একজন সুরের জগতের মানুষ ছিলেন তা নয়, বাবুর রহমান ছিলেন মননশীল চিন্তার জগতের মানুষ। এবং তার যে চিন্তার প্রখরতা, তার যে চিন্তার প্রবলতা, এটি আমাকে দারুণভাবে মুগ্ধ করেছিল। আমি বলতে চাই, ওস্তাদ বাবুর রহমান গানের জগতে যেমন শুদ্ধাচারী ছিলেন, তেমন তার মনন চর্চার ক্ষেত্রে, তার গবেষণার ক্ষেত্রে তিনি যে বহুমাত্রিক দিক নিয়ে কাজ করেছেন, সেইখান থেকে যদি একটা সারোৎসার আমি খুঁজে বের করি, তাহলে আমি দেখতে পাই যে বাবুর রহমান ছিলেন সম্পূর্ণরূপে একটি অসাম্প্রদায়িক মানবতাবাদী মানুষ, যে অসাম্প্রদায়িক চিন্তা চেতনাকে তিনি ধারণ করতেন তার শিল্পী জীবনে, তার ব্যক্তিগত জীবনে। এবং ব্যক্তিগত জীবনের থেকেও আমরা দেখতে পাই যে তিনি একটি সমন্বয়বাদী চিন্তার মানুষ ছিলেন, যে চিন্তা তার একই সঙ্গে আমরা সঙ্গীতেও আমরা দেখতে পাবো, পাশাপাশি তার যে গবেষণা, বিভিন্ন ক্ষেত্রে যে তিনি গবেষণা করেছেন, আমি একটু উল্লেখ করতে চাই তার গবেষণাগুলোর বিষয় নিয়ে। যে তিনি বাংলা সঙ্গীত শিক্ষা নিয়ে যখন ছোটদের জন্য বই লিখছেন, পাশাপাশি নজরুল ইসলামের গানের নানা দিক নিয়ে লিখছেন। তারপরে নজরুল ইসলামের যে একেবারে সুরের যে আকর গ্রন্থ, সেই আকর গ্রন্থ নিয়ে তিনি যে উর্দু গান গ্রন্থটির যে তিনি অনুবাদ করেছেন, এটি একটি অসাধারণ কাজ। এর পাশাপাশি আমরা দেখি যে নজরুলের একই সঙ্গে তিনি নজরুলের পূজা পর্বের গান নিয়ে লিখছেন, শ্যামাঙ্গের গান লিখছেন। আবার দেখা যাচ্ছে যে তিনি এমন একটি বিষয়ের উপরে গবেষণা করছেন, যে বিষয়টা হয়তো বাংলাদেশের কোনো বাউল, বাংলাদেশের লোকায়ত কোনো শিল্পী দর্শন নিয়ে তিনি কাজ করছেন। পাশাপাশি তিনি রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের যে সুফিজম, রবীন্দ্রনাথের মধ্যে পারস্যের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের পারস্য, এই বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত গবেষণা করছেন। আবার দেখা যাচ্ছে তিনি অন্যান্য বিবিধ প্রবন্ধন গুলোর মধ্যে তিনি ব্যক্তি বিশেষকেও তিনি অনেকটা অনুসন্ধান করেছেন। আমি একটু বলি, তিনি রাজশাহীতে বারবার আসতেন এবং আমার এখানে আতিথ্যতা গ্রহণ করতেন। রাজশাহীতে এলে তিনি রাজশাহীর যে সঙ্গীত জগতের দিকপাল সেই সময় ছিলেন, আমাদের বিংশ শতাব্দীর শুরুর দিকে, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকেও রাজশাহী কেন্দ্রিক একটি সঙ্গীত জগৎ ছিল, যাদের নাম আমি খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারি। যেমন আব্দুল আজিজ বাচ্চুর কথা বলতে পারি, ওস্তাদ রবিউল আলমের কথা বলতে পারি, শামসুজ্জামান খানের কথা বলতে পারি, যেমন আমি মঞ্জুশ্রী রায়ের কথা বলতে পারি। এই সমস্ত গুণী মানুষজন, যাদের সঙ্গে ওস্তাদ বাবুর রহমানের অত্যন্ত সুহৃদ বন্ধুর মতো সম্পর্ক ছিল, এখনো রাজশাহীতে যারা সঙ্গীতের উত্তরাধিকার নিয়ে কাজ করছে, তারা এখনো ওস্তাদ বাবুর রহমানের নামটি খুব শ্রদ্ধার সঙ্গে, খুব ভক্তির সঙ্গে স্মরণ করেন। এবং তিনিও যখন এই অঞ্চলে এসেছেন, আমার সঙ্গে বিভিন্ন তার গবেষণা অনুসন্ধানস্য মন নিয়ে তিনি কখনো রজনীকান্ত সেনের বিভিন্ন বিষয়ের উপর জানতে চেয়েছেন, তাকেই আমি নিয়ে গেছি রজনীকান্ত সেনের বাড়িতে, এবং দেখা যাচ্ছে যে তিনি চলে আসছেন, আবার আমাকে নিয়ে চলে গেছেন তিনি অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে, সিন্দুর কুসুম্বী গ্রামে, সেখানে গিয়ে হায়াত মাহমুদের সেই প্রাচীন মধ্যযুগের পাণ্ডুলিপি উনি অনুসন্ধান করছেন। এই যে একটি সমন্বয়বাদী চিন্তা, অর্থে অখণ্ড একজন বাঙালি মনীষা তার মধ্যে যে ছিল, তিনি অনেক ঊর্ধ্বে উঠে কোনো ধর্মীয় বাতাবরণ ও সাংস্কৃতিক উপমণ্ডকতার মধ্যে তিনি আবদ্ধ হননি। অর্থাৎ উপমহাদেশে একটি কথা বলা হয় যে বাঙালি দুই ভাগ তাই দুর্বল। আমার মনে হয় যে বাবুর রহমান বাঙালিকে দুই ভাগ করতে চাননি, হিন্দু মুসলিম দুই ভাগে ভাগ করতে চাননি। উনি সমগ্র বাঙালিকে, সমগ্র বাঙালি মনীষাকে ধারণ করতে চেয়েছিলেন। এবং এটি ছিল উস্তাদ বাবুর রহমানের যেমন সঙ্গীত চিন্তা, তেমন মনন চিন্তার জগতেও তিনি একইভাবে তিনি সমানভাবে কাজ করেছেন। এবং দেখা যাচ্ছে যে তিনি ময়মনসিংহের গারো অঞ্চলের আদিবাসীদের নিয়ে কাজ করেছেন। এই যে তার সমন্বয়, মানে মুহূর্তের মধ্য দিয়ে, বিচিত্রর মধ্য দিয়ে যে তিনি ঐক্যের অনুসন্ধান করেছিলেন, এটি হচ্ছে বাবুর রহমানের ব্যক্তিত্বের অনন্যতার দিক। আমি আরো কথা বলতে চাই যে বাবুর রহমান ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী একজন মানুষ, যেহেতু তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং একজন নির্ভীক মানুষ, এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি কখনোই কারোর সঙ্গে আপোষ করেননি। তিনি সত্য কথা বলতে দ্বিধা করতেন না। স্থান কাল পাত্র ভুলে তিনি সত্য কথা অকপটে চিত্তে, নির্ভীক চিত্তে যে কোনো মানুষের সামনে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারতেন। এই যে অসীম সাহসী একটি মানুষ,
সাধারণত মনে করা হয় যে সুরের জগতের মানুষ খুব নম্র হয়, খুব দুর্বল হয়। বাবুর রহমান সেরকম মানুষ ছিলেন না। বাবুর রহমান সত্যি অকুতোভয় একজন মানুষ ছিলেন। এই জন্য আমি তাকে বলেছি তার জীবনটি ঝড়ের মতো। তিনি জীবনের শেষ দিনেও কারো অনুগ্রহ তিনি গ্রহণ করেননি। তিনি যখন যেখানে যে সত্য কথা বলা দরকার সেটিই বলেছেন, এবং সত্য কথা বলতে গিয়ে তিনি অনেক কাছে সমকালে অপ্রিয় হয়েছেন। আমি মনে করব এই অপ্রিয়তাটাই তার সত্য, এই অপ্রিয়তাটাই তার শক্তি। তাই আমি বলতে চাই যে বাবুর রহমান সেই রবীন্দ্রনাথের মতো করেই ভাবতে শিখেছিলেন যে অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক। তিনি বিদ্বেষ বিষ নেশেছিলেন এবং নাচতে পেরেছিলেন বলেই তিনি অখণ্ড বাঙালিকে তিনি ধারণ করতে পেরেছিলেন। এবং বাঙালির স্বভাবের মধ্যে যে ওই যে রবীন্দ্রনাথের কথা দিয়ে বলি, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। তিনি বারবার এই অকপটতার তিনি সত্য নির্ভীক সত্য প্রকাশ করতে গিয়ে কখনো কখনো বিপন্ন হয়েছেন। আমরা তার চাকরি জীবনেও দেখেছি, কর্মজীবনেও তার অনেকটা বিপন্নতা তাকে অনেকটাই দুর্বল করেছে, কিন্তু তিনি দুর্বলতা স্বীকার করেননি। শেষ পর্যন্ত তিনি নিঃসংকোচে মাথা উঁচু করে তার সত্যকে নিয়ে তিনি দাঁড়িয়েছেন, এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন একজন আপোষহীন সত্যবাদী একজন মানুষ। যে মানুষটাকে এখনো আমি তার স্মৃতিকে আমি বারবার শ্রদ্ধা জাগাই, তার স্মৃতিকে আমি বর্ণিশ করি। আমার জীবনের পরম পাওয়া যে তার মতো একজন নির্ভীক মানুষের সান্নিধ্য আমি লাভ করতে পেরেছি। তো আমি পাপ্পু ইসলামের গানই শুনবো বেশি, আর অনুষ্ঠানটি আমার মনে হয় অনেকক্ষণ ধরে চলবে। তো সেজন্য আমি তো গান বলতে পারি না। আমি ওস্তাদ বাবুর রহমানকে স্মরণ করতে গিয়ে, আমরা জানি যে অক্টোবর মাসের 22 তারিখ 22শে অক্টোবর আমাদের বাংলার কবি, রূপসী বাংলার কবি কবি জীবনানন্দ দাশের মৃত্যুদিন। 1954 সালের 22শে অক্টোবরে কবি জীবনানন্দ দাশ রোড অ্যাক্সিডেন্টে তিনি আহত হন এবং 22শে অক্টোবরে তিনি মৃত্যুবরণ করেন। তো আমি উস্তাদ বাবুর রহমানের স্মরণে এবং কবি আমাদের বাংলার আত্মাকে ছুঁয়ে ছেনে যিনি এখনো তিনি ধারণ করে আছেন, তিনি আমাদের জীবনানন্দ দাশ। এই রূপসী বাংলার কবির আমি একটি কবিতা আমি আজকে নিবেদন করব দর্শক শ্রোতার উদ্দেশ্যে। জি 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 অবশ্যই। জীবনানন্দ দাশের রূপসী বাংলার 14 নম্বর কবিতা। যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব অন্ধকার নক্ষত্রের নিচে, কাঁঠাল গাছের তলে হয়তোবা ধলেশ্বরী চিলায়ের পাশে, দিন মানে কোনো মুখ হয়তো শ্মশানের কাছে নাহি আসে, তবু কাঁঠাল জাম বাংলার তাহাদের ছায়া যে পড়েছে আমার বুকের পরে, আমার মুখের পরে নীরবে ঝরিছে খয়েরি অশ্বত পাতা, বইছে শেয়াল কাটা আমার এই দেহ ভালোবাসে, নিবিড় হয়েছে তাই আমার চিতার ছায়ে বাংলার ঘাসে, গভীর ঘাসের গুচ্ছে রয়েছে ঘুমাই আমি, নক্ষত্র নড়িছে আকাশ থেকে দূরে, আরো দূর নির্জন আকাশে বাংলার। তারপর অকারণ ঘুমে আমি পড়ে যাই ঢুলে, আবার যখন জাগি আমার শ্মশান চিতা বাংলার ঘাসে ভরে আছে, চেয়ে দেখি বসাকের গন্ধ পায় আনারস ফুলে, ভোমরা উড়িছে শুনি গুবরে পোকার ক্ষীণ গুমরানি ভাসিছে বাতাসে, রোদের দুপুর ভরে শুনি আমি ইহারে ইহারা আমারে ভালোবাসে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা প্রসঙ্গগত থেকে এখন একটু গানে যাই। মনির ইসলাম, তোর একটা গান শুনবো। আঙ্কেল আপনার দিকে আসছি, আমরা আবার আসবো। আমরা মূলত গান শুনবো। জি, মূলত গান। অনেক রিকোয়েস্ট আসছে। হ্যাঁ পাপ্পু, অনেক রিকোয়েস্ট চলে আসছে, আরো বেশি বেশি করে গাইতে হবে। হ্যাঁ আচ্ছা,
আচ্ছা, কথা আমার অনেক কিছু শেয়ার আমরা করার পরে আছে বলবো। স্যার সম্পর্কে। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, পরে গানটি বলবো। গেয়ে তারপরে করছি। হ্যাঁ, ঠিক আছে। ও রাঙা চরণ জানা ভুলিলে, ও রাঙা চরণ জানা ভুলিলে, রাঙা চরণ যেন ভুলিলে, ভাব দেওয়া মনে। ও রাঙা চরণ যেন ভুলিলে, রাঙা চরণ যেন ভুলিলে, রাঙা চরণ যেন ভুলিলে, গুরু ভাব দেওয়া মনে, গুরু ভাব দেওয়া মনে। তুমি হৃদয় যার প্রতি সদাই ঘটা তার কুমতি, তুমি হৃদয় যার প্রতি গুরু সদাই ঘটা তার কুমতি। তুমি মনের সারথি, তুমি মনের সারথি, যথালো যাই সেখানে, যথালো যাই সেখানে, যথালো যাই সেখানে, গুরু ভাব দেওয়া মনে, গুরু ভাব দেওয়া মনে। তুমি মনে মন করে, তুমি কান্তে কান্তরি, তুমি মনে মন করে, তুমি কান্তে কান্তরি, তুমি যন্ত্রে যন্ত্রে, ও গুরু তুমি যন্ত্রে যন্ত্রে, না বাজাও বাজবে কেনে, গুরু না বাজাও বাজবে কেনে, না বাজাও বাজবে কেনে, গুরু ভাব দেওয়া মনে, গুরু ভাব দেওয়া মনে। জন্ম অঙ্গ মোর নয়, তুমি বৈদ্য শাস্ত্রে, জন্ম অঙ্গ মোর নয়, তুমি বৈদ্য শাস্ত্রে, অতি বিনয় করে বলছে লালা, অতি বিনয় করে বলছে লালা, কেন জানে দাও
রাঙা চরণ যেন ভুলিলে, রাঙা চরণ যেন ভুলিলে, চরণ যেন ভুলিলে, ভাব মনে। ধন্যবাদ পাপ্পুকে আবার। তো পাপ্পুর সম্বন্ধে আসলে বলার কিছুই নেই, সে একজন মাটির মানুষ, হ্যাঁ, মাটির শিল্পী, কণ্ঠশিল্পী, এবং আমার গুরু বোন, একে আমার বন্ধু, ক্লাসমেট, আবার গুরু বোন, এবং আমার ইউনিভার্সিটি একই ইউনিভার্সিটিতে। তো এখন আবার ভারতে সে পিএইচডি করছে, থিসিস জমা দিয়েছে। অতি শীঘ্র হয়তো আমরা ডক্টর পাপ্পুকে দেখতে পারবো, আশা করছি। তো আমরা হয়তো আরো কিছু কথা বলবো। তো আমরা হয় আঙ্কেলের হয়তোবা সময় স্বল্পতা আছে, তো আপনার দিকে যাচ্ছি, আপনি হয়তোবা কিছু বলে আমাদেরকে বিদায় দিতে পারবেন। পাপ্পুর গান শুনে তো আর আমার অন্য কিছু বলার ইচ্ছে নেই, শুধু গানই শুনতে চাই। তো ভালো লাগছে যে আমরা এই যে অসাম্প্রদায়িক বাঙালির যে চিন্তার আমাদের যে মূল পুরুষ লালন সাইজির দুটো গান শুনলাম পাপ্পুর কণ্ঠে। আমিও সেই একটি কথার সূচনাতেই আমি বলেছিলাম যে আমাদের উস্তাদ মাহবুব রহমান ছিলেন সেই অসাম্প্রদায়িক সমন্বয়বাদী সংস্কৃতিরই একজন চিন্তা নায়ক। তো আমরা সত্যিকার অর্থে এই অক্টোবর মাসে জীবনানন্দ দাশের যেমন মৃত্যু, তেমন সাইজির মৃত্যু, তেমন যেন এই আশ্বিন কার্তিক মাসটি আমাদের বাংলার একটা অন্য প্রকৃতি আসে এখানে, এবং শীত এবং বর্ষার একটি মাঝামাঝি সময় একটি স্নিগ্ধ রূপ বাংলা প্রকৃতিতে ছড়িয়ে পড়ে, এবং শ্যামল বাংলার যে অপূর্ব রূপ, এই রূপটি প্রকৃতপক্ষে বাংলা এবং বাঙালিকে তখন অখণ্ড ভাবনায় মনে হয় যে লীন করে দেয় প্রকৃতির সঙ্গে। আমরা এরকম দুইজন মহান ব্যক্তি, মহান বাঙালিকে আমরা বারবার স্মরণ করব, এটি স্বাভাবিক। জীবনানন্দ দাশের কবিতা আমি পড়েছি, এবার আমি একটু ব্যক্তিগত আমার নিজের কবিতা আমি পড়তে চাই। এটি আমার শ্রদ্ধেয় বাবু রহমানকে আমি স্মরণ করে এই কবিতাটি পড়ছি। আমার তৃতীয় কাব্যগ্রন্থ যে পৃথিবী জেগে থাকে ঘুমের ভেতর, আমার এই কাব্যগ্রন্থটি যে পৃথিবী জেগে থাকে ঘুমের ভেতর, এই কাব্যগ্রন্থটি বেরিয়েছে ঢাকা কবি প্রকাশনী থেকে। এটি বেরিয়েছে 2014 সালে। তখন আমি এটি কবিতা লিখেছিলাম বিশেষ আমার জীবনের তাৎপর্য থেকেই, যে তখন একটি অসহিষ্ণু পৃথিবী, চারিদিকে যুদ্ধের একটি দামামা বেজে উঠেছে, একটা অস্থিরতা দেখা দিয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং আমাদের উপমহাদেশেও এরকম একটি অস্থিরতা, বিশেষ করে সাম্প্রদায়িক হানাহানি, হিংসা তখন যেন পৃথিবীকে পোড়াচ্ছে। এই পৃথিবীকে আমি দেখতে চাইনি, আমি আমার পৃথিবীকে দেখতে চেয়েছি আমার জন্মান্তরের রূপের মধ্য দিয়ে, আমার নিজের মধ্য দিয়ে আমি পৃথিবীকে দেখতে চেয়েছি। যে পৃথিবীতে আমি জন্ম নিয়েছি এবং জন্ম নেওয়ার পূর্বে আমি যে পৃথিবীতে ছিলাম, আসলে আমি নিজেই নিজেকে পৃথিবী কল্পনা করি। তাই আমার এই কবিতাটির নাম পৃথিবীকে আসতে দাও। একটি সময়ের ভেতর অন্য একটি সময় এসে যাবে, উদয় এবং অস্তের মাঝে মাঝামাঝি দিগন্তে এসে শেষ হবে কোনো মলিন মুহূর্ত ঝরা পাতার মতো। আমার সমস্ত কীর্তি, আমার সমস্ত কর্ম
আমার সমস্ত আনন্দ ঝরে পড়বে সময়ের পিঠে। অস্তমান দিগন্তে মলিন ওই অরণ্য, ওই বৃক্ষ, ওই পাহাড়, ওই প্রকৃতি, ওই নদী, পুরো পৃথিবী যদি একদিন পুড়ে যায় তোমাদের যুদ্ধ হিংসার অনলে, তো প্রাণহীন কোনো বৃক্ষের ডালে নিঃশব্দে যদি একটি ছোট্ট ফুল জেগে থাকে, তবে সেই ফুলটি আমার পৃথিবী। পৃথিবীটা আমার কাছে আসতে দাও। তারাহীন আকাশের নিচে অন্তহীন অন্ধকার, অনন্ত অন্ধকারের ঘুমের ভেতর পৃথিবীকে আমার কাছে আসতে দাও, যেন রক্তাক্ত আগুনে পুড়ে যাওয়া এক টুকরো ফুলের মতো আমি আমার ভেতরের আলোটুকু অনুভব করতে পারি। হে পৃথিবী, আমি তোমার পায়ের কাছে মাথা নত করে বলে, জীবনের শুরু ও শেষ পর্যন্ত তোমার কাছে যে আলোটুকু গ্রহণ করেছিলাম, আমি তার রূপালী বিন্দুর ভোরের শুকতারার মতো নির্জন প্রান্তরে নিঃসঙ্গ বৃক্ষের মতো বঞ্চনাহীন অনুভূতি নিয়ে নিজেকে পৃথিবীতে দাঁড় করাতে পারি, মাটির শয্যায় বিন্যস্ত ঘাসের মতো। পৃথিবী, আমি তো তোমারই। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আপনাকে। চমৎকার সব শব্দ দিয়ে আপনি চয়ন করে কবিতাটি লিখেছেন। তো পাপ্পু, এখন প্রসঙ্গগত তোর কাছেই চলে আসবো। তুই কিছু বল। আসলে মানে এই স্যার স্মরণে যে অনুষ্ঠানটা যখন চারু বললো যে এরকম একটা অনুষ্ঠান কথা ভাবছে চারু, এটা আসলে আমি শিষ্য হিসেবে আমার মনে হয়েছে মানে স্যারের জন্য তো আমরা কখনো কিছু করতে পারি নাই। স্যারের যে দান আমাদের জন্য, স্যার যা করে গেছে আমাদের জন্য, আমরা স্যারের জন্য কখনো কিছু করতে পারি নাই উনি জীবিত থাকা অবস্থায় সম্মানটুকু করা ছাড়া। আর মনে হয়েছে যে ওনার প্রয়াণের পরে এটা ওনার জন্য আমাদের একটা অনেক বড় একটা শ্রদ্ধা হবে, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা একটা অনেক বড় সুযোগ। এটা আমাদের গুরু ভাই বোন যারা ছিল এই আয়োজনটার সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। আর স্যারের কথা আসলে আমি কি বলবো, যে আমি ছোটবেলা থেকে গান করি, আমার বাড়ির সবাই গানের সাথে জড়িত। আমার বাবা গান করতো, আমার বড় বোন গান করতো, আমার বড় বোনের কাছে আমার গানের হাতে খড়ি। কিন্তু আমার গানের শেখা বাইরে বাবুল রহমান স্যারের কাছ থেকে শেখা শুরু হয়। কিন্তু গান নিয়ে যে পড়তে আসার যে বিষয়টা, স্বপ্ন দেখা, এইটা আমি এই স্বপ্নটা আমি স্যারের মুখে শুনে শুনে আমার আমার মধ্যে এই স্বপ্নের বীজ আমি বপন করি একসময়। তো আমি আসলে কখনো ভাবি না যে গান নিয়ে পড়া যেতে পারে, অনার্স মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে। তো স্যারের কাছে আমি সবসময় কৃতজ্ঞ যে স্যার এই স্বপ্নটা আমাকে দেখিয়েছিল, এবং যার জন্য আমি আজকে গান নিয়ে আমি আমার আমার যে স্বপ্ন, আমি কি পেলাম কি না পেলাম সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমি কি হলাম সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি খুশি, আমি খুব আনন্দিত এই জন্য যে আমি আমার স্বপ্নের সাথে আছি। আমি যে স্বপ্ন দেখে আসছি সেই স্বপ্নের সাথে আছি, এবং স্বপ্ন পূরণের জন্য যে আমাকে সব সময় অনুপ্রেরণা দিয়েছে এবং আমাকে সহযোগিতা করেছে, সে ওস্তাদ বাবুর রহমান স্যার। তার প্রতি কৃতজ্ঞতার কখনো মানে বলে আসলে শেষ করা যাবে না। এই সারা জীবন যতদিন জীবন থাকবো ওনার জন্য সবসময় কৃতজ্ঞতা থাকবে। অশেষ ধন্যবাদ আপু। তো আমরা আজকে যেহেতু লালন গীতি চলছে, লালন গীতি চলুক। অসংখ্য অনুরোধ চলে এসছে। পাপ্পু যথার্থই বলেছে যে আমি একটু যুক্ত করতে চাই। পাপ্পু বলেছে যে আমি স্বপ্নের সাথে আছি। সত্যি তাই, তিনি স্বপ্ন দেখাতে জানতেন। প্রত্যেকের মধ্যে তিনি যে আলো আছে এই আলোটুকু জেলে দিতে জানতেন। এই যে আলো জেলে দেওয়ার যে একটি মানে হৃদয় ছিল তার এই আলোর পাদপদে এসেই অনেকেই আলোকিত হয়েছে। এবং শুধু পাপ্পু নয়, এরকম অনেকেই আমরা দেখেছি যারা বিভিন্ন গবেষণা, এমফিল, পিএইচডি করার জন্য ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন থেকে শুরু করে নানা কাজে তিনি রাত জেগে জেগে তার যে সমৃদ্ধ সংগ্রহশালা, ওস্তাদ বাবুর রহমান সারা জীবন তিনি বই নিয়ে ঘুমাতে পছন্দ করতেন। তার বিছানার চারিপাশে বই, তার স্বয়ংকক্ষে বই,
তার ড্রয়িং রুমে বই, সারা বাড়ি জুড়ে বইয়ের ছড়াছড়ি, এবং এত দুর্লভ বই, এবং তিনি কিভাবে একটু মনে রাখতেন সেটি আমি আশ্চর্য হতাম, যে কোন বইয়ে কোন প্রসঙ্গটি কত পৃষ্ঠায় আছে। আমি দেখেছি রাত্রি জেগে জেগে অনেক গবেষককে তিনি সিনপসিস লিখে দিচ্ছেন, এবং অনেক সুন্দর করে তিনি সেই গবেষণার যে মেথোডোলজি তিনি এটা বুঝতেন, এটা আমাকে বিস্মিত করতো। তিনি তো আসলে উচ্চতর গবেষণা করেননি, তিনি পিএইচডি করেননি, কিন্তু অনেকের পিএইচডি তিনি পথপ্রদর্শক ছিলেন, উনি এমফিলের পথপ্রদর্শক ছিলেন। এই বিষয়টি একটা আমাকে বিস্মিত করতো। আমি শিক্ষকতা পেশা তথা আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পিএইচডি করেছি, আমি নিজে গবেষণার সঙ্গে যুক্ত, কিন্তু কতগুলো বিষয়ে আমার এত ভালো লাগতো যে তিনি যে কোনো বিষয়ে একটা স্বচ্ছ ধারণা রাখতেন, এবং এই ধারণার সঙ্গে সঙ্গে সম্পূরক তথ্য উপাত্ত তিনি তন্ন তন্ন করে খুঁজে বেড়াতেন। এবং যখনই তার পকেটে কোনো টাকা থাকতো, আমি দেখেছি হাতে কিছু টাকা এলেই তিনি ছুটে যেতেন শাহবাগে বই, এবং শাহবাগের সেই আজিজ সুপার মার্কেটে তিনি যে কলকাতা থেকে আজকে যে নতুন বইটা এসেছে সেটি তার পেতেই হবে, যে মানে বিশেষ সংখ্যাটি এসেছে গবেষণা পত্রিকা, সেটাই তাকে সংগ্রহ করতে হবে, এবং যদি কোনো কারণে তার নাগালের মধ্যে না আসে তাহলে ওই পুস্তক ব্যবসায়ীকে তিনি বলে দিয়েছেন, অগ্রিম টাকাও দিয়ে দিয়েছেন, যে আপনি এই বইটি আমাকে বা এই পত্রিকাটি আমাকে এনে দেবেন। এই যে জ্ঞান অন্বেষা, এবং সারা জীবন তিনি জ্ঞানের পথে, তিনি সুরের পথে, তিনি আনন্দের পথে বিচরণ করেছেন। এই কারণেই আমি মনে করি যে তিনি একজন আনন্দ বিহারী মানুষ ছিলেন, কোনো কিছুই তাকে মলিন করতে পারেনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নির্মল আনন্দ নিয়েই তার জীবনকে তিনি অতিবাহিত করেছেন, এবং এইভাবে তার চারপাশে যাকে পেয়েছেন আমার মনে হয় যে তিনি তাকে আলোকিত করার জন্য চেষ্টা করেছেন। পাপ্পু ইসলাম যথার্থই বলেছেন যে আমি আমার স্বপ্নের সঙ্গে আছি, তার স্বপ্নযাত্রা আরো সফল হোক, এবং তার গুরুজি তার অন্তরে যে আলোর দীক্ষা দিয়েছে, আমরা আশা করব এই আলো দিয়ে আরো অনেক অনেক আলো পাপ্পু জেলেন দিবে, এবং আলোর যাত্রী হয়ে তার জীবন আরো আরো বিস্তৃত হবে, এই প্রত্যাশা করছি। আমরা এখন পাপ্পুর কাছ থেকে আরেক আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই। স্যারের যে বইয়ের প্রতি ভালোবাসা, সেটার একটা মানে আমি যেদিন স্যার আমাদের ছেড়ে চলে যায় তার আগের দিন আমি আর টুম্পা স্যারের সাথে দেখা করতে যাই। আমার মানে আমি বলবো এটা আমার সৌভাগ্য যে আমি স্যার চলে যাওয়ার আগের দিন স্যারের আমি দেখা পাই, কারণ আমি যেহেতু কলকাতায় থাকি অনেকদিন দেখাই হয়, মানে ওরকম রেগুলার দেখা হয় না। তা আমি যখন গেলাম স্যারের বাসায়, স্যার মানে ওরকম আমি কখনো স্যারকে দেখি নাই। স্যার নিচে বসে আছে, চা খাচ্ছে, বই তো সবসময় থাকে তার আশেপাশে। তো সে আমাকে অনেক গল্প করছে, স্যার কোথায় গেল, কিভাবে কি হচ্ছে, সবকিছু বলছে। কিন্তু আমাকে সে একটা গল্প তখন বলছিল যে একটা বই দেখিয়ে, যে এই বইটা আমি 25 বছর ধরে খুঁজছি। একটা বই, ইংরেজি একটা বই, সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল শিল্পী যারা তাদের জীবন। এই বইটা সে 25 বছর ধরে খুঁজছে, এবং সে জাস্ট মানে মারা যাওয়ার কিছুদিন আগে বইটা তার হাতে আসছে। তা আমাকে বলছিল যে আমার মানে আমি এই বইটা খুব তাড়াতাড়ি অনুবাদ, কিন্তু সেটা আসলে হলো না। আর মানে কি বলবো, স্যার আমরা যখন স্যারের বাসায় যেতাম আর কি, ওইখানে আমাদের বসার জায়গা কম, বইয়ের বসার জায়গা বেশি। না আমাদের জায়গা হতো না, এরকম একটা বিষয় আর কি। মাঝে মধ্যে ভয় লাগতো যে বইগুলো কখন আমাদের উপরে পড়ে যায়। সারা বাড়ি জুড়েই বই, বই আর বই, এত বই পাগল মানুষ মানে খুব কমই আছে যে তিনি সবসময় জ্ঞানের জগতেই তিনি ডুবে থাকতেন, নিমগ্ন থাকতেন। ফলে এই যে চারু বা সন্ধি বা আমাদের যে বৌদি, তারা হয়তো অনেক সময় বাবার প্রতি একটু অসন্তুষ্ট হয়েছেন যে বাবা হয়তো সংসারে অমনোযোগী, কিন্তু তার জ্ঞানের জগতে তিনি ঠিকই নিমগ্ন থেকেছেন। আসলেই তাই, তিনি সংসার জীবনটাকে আসলে খুব খুব গুরুত্ব দিয়ে তিনি দেখেননি। তিনি দেখেছেন তার সুরের জগৎ, তিনি আনন্দ ভবনে বিহার করেছেন, এবং এ কারণেই তার অজস্র গুণগ্রাহী বন্ধু আছে। তার যেমন 2-4 জন শত্রু আছে, যারা ওই যে কপটচারী, যারা হিংসুক, তাকে নিয়ে হিংসা লালন করেছে, কিন্তু সারা দেশব্যাপী তার অজস্র গুণগ্রাহী আছে। আমি একটু স্মৃতিচারণ করতে চাই। তার মৃত্যুর ঠিক কয়েকদিন আগে তিনি ময়মনসিংহে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, এবং ময়মনসিংহ থেকে ফিরে এসেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তো আমি ঢাকায়, তখন আমি ফোন করেছি, ঢাকায় গেলে আমি ফোন করি, যদিও সাভারে আমার আসা হয় না তেমন। তো মানে দেখা হয়ে যায় আমাদের
মূলত বিকেল বেলার আড্ডা জি। শাহবাগে আজিজ সুপার মার্কেটে, বইয়ের দোকানে, কিংবা কঙ্কর টাওয়ারের নিচে আমরা বিভিন্ন বইয়ের দোকানে আড্ডা দিতাম। তো সেই আড্ডার ছলে আমি একদিন তাকে স্মরণ করলাম, আপনি কোথায়? তো বললো যে আমি তো ময়মনসিংহ এর প্রোগ্রামে এসেছি, 2 দিন ধরে এটা সঙ্গীতের প্রোগ্রাম হচ্ছে। তো আমি বললাম যে আপনি আমাকে নিয়ে গেলেন না? তো উনি বললেন যে তুমি ঢাকায় এসেছো, আমার অনুমতি নিয়ে এসেছো, মানে এরকম আপনার আমাকে রসিকতা করতেন। আমি যে সত্যি ভুল হয়ে গেছে, আপনার অনুমতি ছাড়া আমার ঢাকা আসা ঠিক হয়নি। তো আমি বললাম যে আপনি ঢাকায় ফিরলে আমাকে জানাবেন। কিন্তু সত্যি উনি ঢাকায় ফিরেছেন আমি জানতে পারিনি। আমি সব শেষ যখন সংবাদটি পেলাম, তখন তার একেবারেই খুব দুঃসংবাদটি আমার কাছে এলো। কবি তপন বাগচি আমার সকালবেলা ঘুমটা ভাঙিয়ে দিল। তপন বাগচির আমি ফোন থেকে আমি জানতে পারলাম যে ওস্তাদ বাবুর রহমান রাতের বেলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং তিনি তো অসুস্থ ছিলেন না, তিনি খুব সুস্থ মানুষ ছিলেন। এবং না, যতটুকু জেনেছি আসলে ওই প্রোগ্রামটাতে গিয়ে আসলে মাইল্ড অ্যাটাক হয়েছিল তার। ওই উনিও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারিনি। তবে তার ছোট্ট একটি অপারেশন হয়েছিল এক সময়, মেবি একটি অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন হয়েছিল। তখন আমি তার পাশে থাকার সুযোগ হয়েছিল, কিন্তু তার যে খুব বেশি বড় ধরনের শারীরিক অসুস্থতা ছিল সেটি না, তিনি যে এইভাবে চলে যাবেন আমরা একদম প্রস্তুত ছিলাম না। তার যাওয়াটা কি আকস্মিক, কি বেদনাময়, যে তার এই যাওয়াটি আমরা এখনো বিশ্বাস করতে পারি না যে তিনি এত একটি অফুরন্ত প্রাণ শক্তির মানুষ এইভাবে আমাদের ছেড়ে হুট করে চলে যেতে পারেন। তো সত্যি এটি আমাদের জন্য খুব বেদনার। আমরা সারা জীবন এই বেদনার স্মৃতিটা বহন করব। তার সঙ্গে যারা আমরা অন্তরঙ্গভাবে মিশেছি, তাকে বুঝেছি, এই মানুষটি অজাত শত্রু, একজন অহিংস মানুষ, এই মানুষটিকে আমরা সারা জীবনেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। এবং তার যে জ্ঞান অন্বেষার যে দেখিয়ে দেওয়া পথ এখনো আমাকে ভাবায়। কেন ভাবায় আমি বলি যে আমাদের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসটি ফুলমণি ও করুণার বিবরণ। আমি অবাক হয়েছি যে ফুলমণি ও করুণার বিবরণ গতিধারা প্রকাশনী থেকে তিনি সম্পাদনা করেছেন। আমি সত্যি বলছি, আজকে সন্ধ্যায় অকপটে স্বীকার যে আমি সাহিত্যের ছাত্র, আমি MA পাস করার পরে PhD ডিগ্রি করার পরেও ফুলমণি ও করুণার বিবরণ আমার পাঠ করার সুযোগ হয়েছিল না তার আগে। কিন্তু তিনি যখন সম্পাদনা করে গতিধারা থেকে বেরিয়ে এলো, তখন আমার হাতে প্রথম এলো ফুলমণি ও করুণার বিবরণ উপন্যাসটি, যে উপন্যাসটি আমি তার হাত দিয়ে প্রথম পড়ার সুযোগ হয়েছিল। এই কৃতজ্ঞতা তো আমার সারা জীবনই থাকবে। আমি সারা জীবন নতমস্তকে তাকে স্বীকার করব। তার এই যে মনীষা, তার যে জ্ঞানের পথের যে তার অবদান, এই অবদানটি আমাদের সারা জীবন, শুধু আমাকে নয়, এই বাঙালি জাতিকে, সাহিত্য অনুরাগী মানুষকে, যারা মনন চর্চা করেন, যারা সংবেদনশীল মানুষ, তাদেরকে সারা জীবনই তিনি সেই শ্রদ্ধার জায়গাটি তিনি আমাদের কাছ থেকে অর্জন করে নিয়েছেন এবং তিনি থাকবেন, শ্রদ্ধার আসনেই থাকবেন আমাদের কাছে। তিনি অশেষ ধন্যবাদ। পাপ্পু, আমরা লালন গীতির দিকে যাব। আসলে খুব শুনতে ভালো লাগছিল, স্যার সম্পর্কে কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। একদিন তো আসলে বলে শেষ করা যাবে না, অনেক কথা। সেটাই। আমি একটা জিনিস আমি এটা বিশ্বাস করি যে যারা আলোচনা সমালোচনায় তারা আসে যারা যারা কিছু করে, এটা বাস্তব। মানে আলোচনায় আসুক সমালোচনায় আসুক, যারা কিছু করে তারাই আসে, যারা কিছু করে না তারা কখনো কোনো আলোচনায় থাকে না, সমালোচনায় থাকে। তো সবসময় আলোচনায় যখন ছিল, সমালোচনায় ছিল। বাপুর গানের আগে আমি আমার একটা কবিতা নিয়ে আসি। আমি আমার স্বরচিত কবিতা, নিজের লেখা, এটাও আমার তৃতীয় বই থেকে। আসলে হাতের কাছে অন্য কবিতার বই নেই, আমার হাতের কাছে এই বইটি আছে। এখান থেকে একটি কবিতা আমি শোনাই। সন্ধ্যার শান্ত অবসরে। আমরা সন্ধ্যায় একটি প্রোগ্রামে যুক্ত হয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যারা দর্শকরা আছেন এখানে, তাদের জন্য আমি এটি কবিতা নিবেদন করছি। সন্ধ্যার শান্ত অবসরে। আমি ফিরে যাব সন্ধ্যার শান্ত অবসরে, নীরবে, তোমাদের সাথে কথা নেই, শুধু যে প্রতীক্ষায় আছে
রাতের পালঙ্কে কিছু আনন্দ, কিছু আগুন বিন্যাসে অবমুক্ত সুন্দরীর শৌখিন প্রতিমা, তার সাথে মৃদু স্বরে কথা হবে সারা রাত। বাইরে প্রবল শ্রাবণের ধারাপাত, মুখর প্রকৃতির ইশারা, তখনও যুগলের ঘুম, শতাব্দী প্রাচীন মেহগনি পালঙ্কের কারুকাজে, ময়ূরের নিত্য মুদ্রায় আমরা ফিরে যাব প্রাচীনতম পদচিহ্নের অন্বেষণে। শতাব্দী প্রাচীন এই মেহগনি পালঙ্কের বৃক্ষে একদিন ঝরেছিল প্রান্তরের শ্রাবণ ধারা, শীতের কুয়াশা আর শিহরিত বসন্তের ফুল। ভোরের আলোর নীরব চুম্বনে শিহরিত পাতাগুলো কেঁপে কেঁপে উঠেছিল প্রান্তরের বাতাসে বাতাসে। হয়তো গ্রীষ্মের কোনো ঝড়ের আঘাতে শাখাগুলো নিথর একাকী তাকিয়েছিল নিঃসঙ্গ বোবা দৃষ্টিতে। মৃত্যু কাতর এই মেহগনি গাছের কাহিনী জেনে তবু কি আছে কোনো সুখ? এই পুরাতন পথরেখা, এই পদচিহ্ন কোনো কিছুই আনন্দময় নয়। এই পুরাতন পথরেখা, এই পদচিহ্ন আনন্দময় নয়। খণ্ড খণ্ড মুহূর্তের শব্দ ভেঙে যায়, ভেঙে যাবে, ভেঙে যায়, ভেঙে যাবে যখন আবারও আগামী কোনো সন্ধ্যার শান্ত নীরবতায় ফিরে যাব একান্ত আপন অবমুক্ত সুন্দরীর শৌখিন প্রতিমার কাছে, মেহগনি পালঙ্কের কারুকাজে, যুগল ময়ূরের নিত্য মুদ্রায়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ পাপ্পু, আচ্ছা, আমি গানে চলে যাচ্ছি সরাসরি। কথার সাথে গান করতে বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পৌঁছতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পৌঁছতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। হবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই তো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই তো মাটি, কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, ঝরে তুফানে এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠরি নাই তার উপরে ছেলে কোঠা, মূলাধার কুঠরি নাই তার উপরে ছেলে কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা বসে একা একে ছন্দে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে।
উপরে নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, উপরে নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর প্রতিষ্ঠা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। খুব সুন্দর। চমৎকার চমৎকার, সাধু সাধু। গানের ফাঁকে আমার মনে পড়ছিল যে উস্তাদ বাবুর রহমান বাংলার যে লোকায়ত গান, আসলে তিনি তো লোকায়ত গানেরই এক খুব তীর্থভূমি আমাদের মানিকগঞ্জের মানুষ, যে পদ্মা যমুনার মিলন তীর্থ, যেখানে উস্তাদ বাবুর রহমানের জন্ম, সেই নদীমাতৃক বাংলার এক মানে এক তীর্থস্থান আমি বলবো, যেখানে লোকগানের এক উর্বর ক্ষেত্র। কিন্তু বাবুর রহমান সঙ্গীত জগতে যে শুদ্ধাচারী এক মানুষ, তিনি বারবার এই ভারতীয় যে ধ্রুপদ অঙ্গের সঙ্গীতের প্রতি যে তার একটি প্রবল আকর্ষণ, তিনি ক্লাসিক্যাল সঙ্গীতকে যেভাবে তিনি আশ্বস্ত করেছিলেন, যে সুর রাগ রাগিনীর উপর তার যে চিন্তা, এই চিন্তাগুলো আমাকে প্রবল ভাবে আলোড়িত করত। এইটা নিয়ে বহুবিধ কথা বলা যায়, আমি এত কথা বলতে চাই না এখানে। শুধু আমি বলি যে নজরুল ইসলামের গানের যে সুরের যে বৈচিত্র্য, যে রাগ রাগিনীর ব্যবহার, এটি যারা আমরা গান বাইরে থেকে শুনি তারা হয়তো ওইভাবে উপলব্ধি করতে পারি না, কিন্তু নজরুলের গানের যে সুরের বৈচিত্র্য, এইটি বাবুর রহমান যথার্থভাবেই তার শিষ্যদেরকে শেখাতে পেরেছিলেন, এবং আমরা যারা সাধারণ পাঠক তার চিন্তার কাছ থেকে কিছু আমরা চিন্তাকে ধার নিতে পেরেছিলাম। আমার অবাক লাগে যে ওই একটু আগে যেমন বললাম যে তিনি একটি পাণ্ডুলিপি, ওই ফুলমণি ও করুণার বিবরণের পাণ্ডুলিপি নিজে সংগ্রহ করে সম্পাদনা করেছেন। পাশাপাশি নজরুলের অনেক হারিয়ে যাওয়া গানের কথা আমি বলবো, নজরুলের হারিয়ে যাওয়া বেশ কয়েকটি গান তিনি উদ্ধার করেছিলেন, এবং আমরা জানি যে নজরুলের গানের অধিকাংশ গানের কমল দাশগুপ্তের সুর ছিল, এবং এই গানটি হারিয়ে যাওয়া একটি পাণ্ডুলিপি, যে পাণ্ডুলিপিটা তিনি পাবনা থেকে উদ্ধার করেছিলেন। নজরুল ইসলাম হয়তো কোনো এক সময় পাবনা এসেছিলেন, এবং পাবনা থেকে উদ্ধারকৃত এই গানটি উস্তাদ বাবুর রহমান নিজে সুর দিয়েছিলেন। তো হয়তো অনেকেই সংশয় প্রকাশ করে, তিনি কিন্তু নিজেই এটি ফেসবুকে আপলোড করেছিলেন এবং বলেছিলেন যে আমি এই গানটার আমি সুরারোপ করলাম, কারণ নজরুলের গানের যে সুরের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটি তিনি এই গানে তিনি দিয়েছিলেন, এবং সেই গানটিতে কোনো রাগ রাগিনীর উল্লেখ ছিল না। তিনি এই গানের পূর্বাপর যে রাগ রাগিনীর ধারাকে অনুসরণ করে তিনি নজরুলের প্রদর্শিত রাগ রাগিনীতে তার কথাগুলো বসিয়ে এই গানটি তিনি পরিবেশন করেছিলেন। সেটি এখনো আমরা তার ইয়েতে পাই, তার ফেসবুকে পাই। এটি আমাকে নতুন ভাবে ভাবতে শেখায় বাবুর রহমান সম্পর্কে, যে তিনি যে কত গবেষণা মনস্ক ছিলেন। শুধু প্রবন্ধ নিবন্ধ না, তিনি নজরুলকে নিয়ে, নজরুলের সুরের জগৎ, গানের জগৎকে নিয়ে যে তার নিষ্ঠা, এটি এখনো আমাদেরকে মানে নতুন করে ভাবায়, এবং আমার মনে হয় যে আমাদের আবিষ্কারের অনেক কিছুই এখনো মানে বাকি রয়ে গেছে, আমাদের অনেক কিছু অজানা রয়ে গেছে। যেমন করে নজরুল যখন আত্মগোপনে ছিলেন, আমরা জানি যে তার বিরুদ্ধে যখন হুলিয়া হয়েছিল, ব্রিটিশ সরকার যখন হুলিয়া জারি করেছিল নজরুলের বিরুদ্ধে, তখন গ্রেফতার এড়ানোর জন্য শুধু কুমিল্লা নয়, নজরুল ইসলাম কুষ্টিয়ার কার্পাসডাঙ্গাতে অনেকদিন ছিলেন, এবং কার্পাসডাঙ্গাতে বসে নজরুল ইসলাম বেশ কিছু এরকম লোক অঙ্গের গান লিখেছিলেন। পাপ্পু যে গানগুলো পরিবেশন করছে কুষ্টিয়া অঞ্চলের মানে লালনের গান, এরকম কিছু লোক অঙ্গের নদীমাতৃক গান নজরুলের গানে আছে। সেই সময় তিনি কার্পাসডাঙ্গায় বসে লিখেছিলেন। তার মধ্যে অন্যতম একটি খুবই
জনপ্রিয় গান, ওই যে সেই গানটি, আমার কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায়ে, এই গানটি কিন্তু কার্পাসডাঙ্গার পাশেই তিনি যে ঝাউবন আছে নদীর তীরে, সেই ঝাউবনে বসেই তিনি সেই মাটির চৌচালা ঘর যেখানে আত্মগোপন করে থাকতেন, তার সঙ্গীতের শিষ্যা শোভা এবং ইভা রানীর বাড়িতে তিনি আত্মগোপন করেছিলেন। সেই স্মৃতিটি এখনো সংরক্ষিত হয়। সেই স্মৃতিময় মানে জনপদে আমি নিজেও বিচরণ করেছি, নজরুল সত্তাকে আবিষ্কার করতে চেষ্টা করেছি। তো ওস্তাদ বাবুর রহমান এইভাবে পথে প্রান্তরে খুঁজে বেরিয়েছেন নজরুলের গান, নজরুলের সুরকে তিনি আবিষ্কার করার চেষ্টা করেছেন। তো আমি তার প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, কথা বাড়াচ্ছি না। আমি সর্বশেষ আমার লেখা একটি কবিতা পাঠ করে আমি বিদায় নিব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। যেহেতু এটি শরৎ মাস, আমার বাংলায় এখন আবহমান বাংলায় এখন দুর্গোৎসবের একটি আবহ এসে গেছে। আমরা শরতের বাঙালি, বাংলাদেশ বলতেই আমরা দোল দুর্গোৎসবকেই বুঝি। তো সেই আবহ নিয়েই আমার একটি কবিতা এখানে আমি পরিবেশন করছি। শরতের শুক্লা তিথিতে। শরতের শুক্লা তিথিতে এসো আজ আমরা মুখোমুখি বসি, আবহমান বাংলার কথা বলি, নদীর হারিয়ে যাওয়া নদীর জন্য একটি প্রহর, মৌন কান্নার স্রোতে আমরা সকলেই নদী হয়ে উঠি। এসো আজ শরতের শুক্লা তিথিতে আমরা মুখোমুখি বসি। কোজাগরি চাঁদের আলোয় আমাদের স্রোতবতী নদী, সাদা মেঘ, কাশফুল, নায়ের চিত্রপট, কিংবা বেহুলা ভাসানে একদিন নদীর গহীনে কত হৃদয়, কত ব্যাকুল সুরের গান হয়েছিল মুখর। এই সুফলা শস্যের ভেতর বহুদিন হেঁটে যাওয়া প্রাকৃত মানুষের পদচিহ্ন সন্ধান করিয়া এই জ্যোৎস্নার উঠোনে কোজাগরি শুক্লা তিথিতে ক্লান্তির অবসরে যারা চলে গেছে ধূসর মায়াবী গ্রামে, শস্য খেতে রেখে গেছে তাদের পরিত্যক্ত পোশাক, লাঙল, পোড়ামাটির প্রাণপাত্র আর রোদ বৃষ্টির মাথাল সহ প্রিয় শস্যের সমস্ত সম্ভাবনা বপন করে গেছে এই মাঠে। আজ এই শরতের শুক্লা তিথিতে এসো, দশভুজা ত্রিনয়নার চরণ ধরে এই নদী, এই মাঠ, এই শস্য ক্ষেত, এই বাংলায় এসো আজ আমরা মুখোমুখি বসি জ্যোৎস্নার উঠোনে। নদী, শস্য, সবুজ মাঠ, আবহন বাংলা ও বাঙালির গল্প করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে, খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য আমাদের। আমরা খুব সমৃদ্ধ হলাম আজকে আপনাদের আলোচনায়। আমরা স্যার সম্পর্কে যে যা জানি সেটা আসলে আমাদের অভিজ্ঞতা, আমাদের স্যারের প্রতি অনুভূতি, সেগুলো আসলে আমরা সবার সাথে একটু শেয়ার করা, এর জন্যই আমাদের এই আজকে প্ল্যাটফর্মটা তৈরি করা। খুব ভালো লাগলো আপনি যেভাবে স্যারকে শ্রদ্ধা জানালেন। অশেষ ধন্যবাদ। আমরা হয়তো এত সুন্দরভাবে বলতে পারি না, হ্যাঁ, আমরা তো এত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না। আমি তাকে আমার অন্তরে লালন করি, আমি শ্রদ্ধা করি এবং প্রায় আমি স্মৃতিকাতর হয়ে পড়ি। আমার তাকে নিয়ে অনেক বলার আছে, অনেক লেখার আছে, হয়তো আমি অবসর মতো লিখবো তাকে নিয়ে। আমার জীবনের একটা বড় পর্ব জুড়েই ওস্তাদ বাবুর রহমানের ছায়া রয়েছে। আমি তাকে সারা জীবনই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। আর এরকম একটি প্ল্যাটফর্মে তাকে স্মরণ করা হচ্ছে, এটি আমি একেবারে যুগপত আনন্দিত হয়েছি, সঙ্গে সঙ্গে বিস্মিত হয়েছি যে চারু একটা সুন্দর আয়োজন করেছে। এইভাবেই উস্তাদ বাবুর রহমান আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা ব্যক্তি, আমরা তাকে স্মরণ করব এবং আমাদের প্রজন্মান্তরে তার চেতনাকে আমরা সম্প্রসারিত করতে পারবো। এই প্রত্যাশা রেখেই আমি অনুষ্ঠানের আরো সার্বিক সাফল্য কামনা করে মনির ইসলাম পাপ্পুকে অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখি। আমরা খুব তাড়াতাড়ি তার সাফল্যের খবরটি পাবো। তার পিএইচডির বিষয়টি আমাকে খুবই ভালো লেগেছে। আমি
জানতাম সে গবেষণার কাজে ওখানে যুক্ত আছে। মাঝে মাঝে ফেসবুকে তার সঙ্গে আমার কনভারসেশন হয়েছে। তো আজকে আরো নিশ্চিত হলাম যে তার থিসিসটি জমা হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি তার ডিগ্রি ঘোষণা হবে। আমি এই জন্য তাকে অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছি, তার সাফল্য কামনা করছি। আর চারু এখন তার অবস্থান পরিবর্তন হয়েছে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা দায়িত্বপূর্ণ কাজে রয়েছে। পাশাপাশি বাবার যে কর্মময় স্মৃতি, অঙ্গনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে অঙ্গনটি এখনো আমাকে প্রায় টানে, সেই বটতলার কথা আমার মনে করে দেয়, সেই টিএসসির কথা আমাকে মনে করে দেয়, এবং যে বাসভবনে ওস্তাদ বাবুর রহমান থাকতেন, আমি নির্বিঘ্নে সেখানে রাত্রি যাপন করতাম, পরিবারের একজন সদস্যের মতোই আমি ছিলাম। এবং আমি আছি, আমার জীবদ্দশায় আমি এই পরিবারের সঙ্গে আছি, সকলের সঙ্গে আছি। আমি সকলের সুস্থ এবং মঙ্গল কামনা করছি। আমরা প্যান্ডামিকের মধ্যে রয়েছি, প্যান্ডামিকের ভ্রুকুটি উপেক্ষা করে আমরা সুস্থ সঙ্গীত চর্চার জগতে আনন্দময় ভুবনে আমরা বেঁচে থাকবো অপরন্ত প্রাণ শক্তি নিয়ে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আঙ্কেল, ভালো থাকবেন। আমরা খুবই কৃতজ্ঞ আসলে এরকম মানুষগুলোকে আমরা পাই, এবং অনুষ্ঠান আয়োজন করার চেয়ে বড় কথা তাদেরকে সাথে পাওয়া। তো আপনাদের আসলে অনেক ধন্যবাদ। তো পাপ্পু, এইবার তো দিকে আসি, তো কেমন চলছে এখানে কলকাতায় জীবন? একই রকম অবস্থা, সারা বিশ্ব যেহেতু একটা মহামারীর সময় দিয়ে যাচ্ছে, কলকাতায় একই অবস্থা। আমরা সবাই ঘরে বসে লকডাউন পালন করছি, খুব দরকার ছাড়া আসলে বের হওয়া হয় না। যদিও মানে সবার জন্য এটা খুব কষ্টের, তারপরেও থাকতে হচ্ছে, কারণ যদি বেঁচে থাকতে হয় তাহলে এইভাবেই থাকতে হবে কিছুদিন আরো। সবার মতো আমরাও লকডাউন পালন করছি। তবে আশা করছি আমাদের চর্চা যেটা, সেটা হয়তো বাড়াতে সাহায্য করেছে। এটা শিল্পীদের জন্য মানে আমাদের গুরুমা বলেন, যে পার্বতী মা বলেন যে শিল্পীদের, সাধক যারা শিল্পী যারা, তাদের জন্য এই সময়টা খুব একটা মানে উপযুক্ত সময় আর কি, সময় একটা সময়। এটা যদি আমরা ঠিকঠাক, কারণ এইভাবে কিন্তু আসলে আর কখনোই কোনো আর জীবনেও কখনো এইভাবে সময় পাওয়া যাবে না এইভাবে। তো এটা আসলে আমরা যেরকম একটা নেগেটিভ বিষয় আছে, এটা এই লকডাউনের পজিটিভ সাইডও আছে, সেটা আসলে যে যেভাবে ইউটিলাইজ করে, যে যেভাবে নিতে পারে। জি, একদম একদম। তো পাপ্পু, পরবর্তী গানে চলে যাব। তুমি একটা গান করে তারপরে স্মৃতি কথায় আসবো আমরা আবার। আসলে একটা একটু ডিস্টার্ব করছে, শুটটা নেমে যাচ্ছে, তাই আমি একটু করছি। রূপকাশ ছেড়ে নৌকা খানি নাই ডোবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে রূপকাশ ছেড়ে নৌকা খানি নাই ডোবার ভয়, সে নৌকায় নাই ডোবার ভয় পারে যাবি নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে পেশারালে যারা তুফান
তুফানে যাবে মারা একই ধাক্কা বেসারানে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা কি করবে তোর বদল গাজী থাকবে কোথায় বদল গাজী থাকবে কোথায় পারে কে যাবি নবীর নৌকাতে পারে কে যাবি নবীর নৌকাতে নবী না মানে যারা মোহাহেদ কাফের তারা এই দুনিয়া নবী না মানে যারা মোহাহেদ কাফের তারা এই দুনিয়া ভজনে তার যায় বুঝরি সাপেলে খারা দলিলে সাপেলে খারা হয় পারে নবীর কাছে পারে কে যাবে নবীর কাছে হে মুর্শিদ সেই তো রাসূল তাহাতে নাই কোনো ভুল ও দাও সে হে মুর্শিদ সেই তো রাসূল তাহাতে নাই কোনো ভুল ও দাও সে লালন বলে নাই কথা কোরআনে এ কথা কোরআনে নবীর কাছে আরে কে যাবে নবীর কাছে রূপ কাষ্ঠের নৌকা খানি নাই ডোবার ভার সে নৌকায় নাই ডোবার ভার পারে নবীর কাছে আরে কে যাবে নবীর কাছে খুব সুন্দর, খুব সুন্দর, মুগ্ধ হচ্ছি আসলে পাপ্পু তোমার গানে। তো অনেকগুলো কমেন্টস চলে এসছে। রিদ মাঝারের গানটাও একটা কমেন্টস এসছে, রিদ মাঝারের গানের। তো আশা করছি যারা দর্শক সাথে আছেন আমাদের সাথে থাকবেন, আপনারা আরো লাইক কমেন্টস শেয়ার দিবেন। পাপ্পু, আমাদের কাছে রিকোয়েস্ট এসছে রিদ মাঝারের গানটি করা সম্ভব কি আমাদের? আমি আসলে আজকের অনুষ্ঠানটা লালন সাহেবের জন্যই
উৎসর্গ করেছি লালন সাহেবের কথা থেকেই করা। আমি আজকে সবাইকে লালন সাহেবের কথাই শোনাচ্ছি। আসলে লালন সাহেবের কথা এখন খুব প্রাসঙ্গিক। এগুলো আসলে আমাদের জন্য এখন যা সময় যাচ্ছে আমাদের সাথে, লালন সাহেবের কথা আমাদের আমাদের আসলে সবাই যদি আমরা পাঠ করি, গান নাও গাই, আমরা যদি সবাই পাঠ করি, তাতেও কিন্তু আমরা অনেক, আমার মনে হয় যেটা অনেক অপরাধ, অনেক বিপদ থেকে আমরা অনেক কিছু থেকে আমরা ফিরে আসবো, আমরা বিপদগামী হব না। তো আমি আজকে যেহেতু লালন সাহেবের প্রয়াণ দিবস, আজকে যেহেতু সেই সুযোগটা হয়েছে, আমি আজকে সবাইকে লালনের গানই শোনাচ্ছি। অন্য কোনোদিন অবশ্য অন্য গান শোনাবো, অন্য মহাজনদের গান শোনাবো। অবশ্যই অবশ্যই। তো তো আমরা স্যার সম্পর্কে একটু লালনের বলি। আচ্ছা, আমি যখন আইসিসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম, তো তার আগে স্যার তো আমার পাসপোর্ট ফর্ম লেখার যে বিষয়টা, সেটাও স্যার আমার পাসপোর্ট ফিল আপ করে সব রেডি করে দিয়েছে। আমি গিয়ে শুধু পাসপোর্ট অফিসে জমা দিয়ে আসছি। এবং তারপরে সবচেয়ে মানে আমার কাছে সবচেয়ে, আমি সবসময় এটা আমি বলি সবাইকে, যে আমার যেদিন স্কলারশিপের খবরটা আসে, তখন আমার বাবা অলরেডি আমাদের ছেড়ে চলে গেছেন 2006-এ। তো যখন সেই খবরটা আসে, আমি স্যারকে সাথে সাথে জানাই। তো আমি আমি আসলে ওই সময়টা ফিল করি যে স্যার যে আমার বাবার মতো বাবা ছিলেন। সেই সময় আমি আসলে স্যারের চোখে সেই জিনিসটাই দেখি, যে তার সন্তান ভালো কিছু হলে সন্তানের, সেটা যে যে একটা অভিব্যক্তি, যে একটা তৃপ্তি ফুটে ওঠে একজন অভিভাবক বা একজন পিতামাতার মুখে, সেটা আমি স্যারের মুখে তখন দেখি। এবং ওই সময় আমার মনে আছে যে হরতাল ছিল, আমাকে যেদিন মানে ভাইবার জন্য ডাকে, সেদিন হরতাল ছিল। তা আমি স্যারকে বললাম, স্যার বললো তুই কোনো চিন্তা করিস না, আমি নিয়ে যাবো তোকে। স্যার তো ঢাকা, মানে স্যার তো সারা বাংলাদেশে, মানে অলিগলি চেনে, এরকম একটা বিষয়, সারা বাংলাদেশ তার ঘোরা। স্যার আমাকে ভেঙে ভেঙে রিক্সায় রিক্সায় করে করে, মানে আমি গাবতলী পর্যন্ত আমরা বাসে গেলাম, তারপরে ভেঙে ভেঙে রিক্সা সিএনজি এভাবে করে করে সে আমাকে গুলশান নিয়ে যায়। এবং মানে এগুলো আসলে একজন বাবাই করে সন্তানের জন্য, একজন পুলিশ করে। এবং স্যার শুধু আমার জন্য করেছে সেটা না, স্যার সবার জন্য। স্যারের যারা, এই যে আজকে সবাই আসছে স্যারকে নিয়ে বলার জন্য, সবাই কিন্তু একটা কথাই বলছে যে স্যার মানুষের জন্য যা করে গেছে, এটা আসলে এটা কখনোই বলে শেষ করা যাবে না। এটা সবসময় আমরা আমরা যতদিন থাকবো আমরা স্মরণ করবো। তো পাপ্পু, আমি বলতে চাচ্ছি আমাদের সাথে যে আছেন এখন, তার বাবাও খুব ফোক গান খুব চমৎকার গাইতেন। তো তোর বাবার কণ্ঠে আমার গান শোনার সৌভাগ্য হয়েছিল। আর আমাদের পাপ্পু তো সব সময় আসলে দেখা যায় টেলিভিশনে থাকে আমাদের বিশেষ বিশেষ চ্যানেলগুলোতে, এবং ও কলকাতাতেও আসলে ওখানে পশ্চিমবঙ্গের যে চ্যানেলগুলো আছে, আকাশবাণী, তারা টিভি, এখানেও নিয়মিত শিল্পী হিসেবে আছে। তো আশা করছি আপনারা আরো ভালো ভালো গান শুনতে পারবেন। পাপ্পু। হ্যাঁ, আমি আরেকটা লালন সাহিত্যের গান করছি। আমরা বাউল যারা যারা সাধনা করে, যারা বাউল সাধু, তারা মনে করে যে আমাদের যে আমাদের মনের মানুষ, সে মনের মানুষ আমাদের আসলে আমাদের মনেই বিরাজ করে। এবং শুধু আমার মনে না, সেটা তোর মনেও আছে, সব প্রত্যেকটা মানুষের মনের মধ্যে সেই মনের মানুষ বিরাজ করে। তো লালন সাহেবের একটা পথ, যে একই ঘরে থাকে কিন্তু আমরা একই ঘরে থাকি, কিন্তু তারপর আমরা সেই মনের মানুষকে চিনি না, সেই মনের মানুষকে খোঁজ পাই না। তো এখন আমি যে গানটি করছি লালন সাহেবের আরেকটি গান। বাড়ি কাছে আর শিনব, সেথা পরিষি বসত করে, এক ঘর পরিষি বসত করে, আমি
একদিনও না দেখিলাম তারে, আরে কাছে আর শিলগো, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিন না দেখিলাম তারে, হীরা বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, বাঞ্ছা করে দেখব চারি, বাঞ্ছা করে দেখব চারি, কেমনে শেখা যাই রে, আমি কেমনে শেখা যাই রে, আমি একদিনও না দেখিলাম তারে, কি বলবো পুরুষের কথা, হস্ত পদ স্তম্ভ মাথা নাই রে, ক্ষণিক থাকে শূন্যের ওপর, ক্ষণিক ভাসে নীরে, ও সে ক্ষণিক ভাসে নীরে, আমি একদিন না দেখিলাম তারে, পুরুষি যদি আমায় ছুত, যাতনা সকল যেত দূরে, সে আর লালন এক ঘরে সে আর লালন এক ঘরে লক্ষ যোজন ভাতে, তবু লক্ষ যোজন ভাতে, আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ি কাছে আর শিলগো, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। বাহ,
অসাধারণ। তো পাপ্পু, তুমি আর কি কি শোনাতে পারো গান লালনের? গান তো অবশ্যই শোনাবো, গান শোনাবো অবশ্যই। আজকে আমি যাই গেছি আমার মনে হচ্ছে স্যার শুনছে, স্যারের জন্য আমি যাই গাচ্ছি। তো এটা আমার স্যারের জন্য শ্রদ্ধা। তো আমি একটু মজার গল্প বলি স্যার সম্পর্কে। তা আমরা সবাই জানি যারা স্যারের সাথে মানে সংস্পর্শে আছে, সবাই জানি স্যারের একটু মেজাজটা একটু বেশি, মেজাজটা একটু গরম। তো আমি যখন গানে ক্লাস করতে যেতাম, স্যারের একটা বিষয় ছিল যে একটা ভুল হলে সেটা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ ওইটাই করতে হবে। তো আর স্যারকে তখন কিন্তু ছোট ছিলাম, তখন মানে অনেক ভয়। তো ভুল আমি সবসময় ধরে নিতাম এই জায়গাটা হয়তো ভুল হবে, সেখানে ভুল হতো, সেখানেই স্যার বারবার 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 ওই একই জিনিস করে। তো না পারলে আমার কিন্তু স্কেল দিয়ে হাতে করতে পারতো। এরকম অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। স্যার স্যার কি করবো। আমি যেহেতু লালন সাহেব পদে করছি, এখন আমাদের যে সময়, আমরা আসলে মানুষ হওয়ার থেকে অনেক বেশি, আমার যেটা মনে হয় আস্তে আস্তে অনেকেই মানে মানুষের মধ্যে পশুরূপটা বেরিয়ে আসছে। যে আমাদের এই যে আমাদের ভারত বাংলাদেশ সব জায়গায় যে এই যে নারী ধর্ষণ হচ্ছে, নারীদের উপর অত্যাচার হচ্ছে এবং বিভিন্ন রকমের অনৈতিক কাজ হচ্ছে, এগুলো আসলে মানুষের মধ্যে যে পশু বৃত্তি সেগুলো আসলে বেরিয়ে আসার বহিঃপ্রকাশ। তো লালন সাহেব যে তার গানে বারবার বলে গেছেন, মানুষের ভজনা করে গেছেন, মানুষকে সবসময় মানুষ বুঝতে বলেছেন, মানুষ হতে বলেছেন। তো এখন যে গানটি হচ্ছে লালন সাহেবের একটু মানুষ হতে। সাউন্ড ঠিক আছে চারু? সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সাউন্ড একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানুষ ছাড়া খেপালে মূল হারাবি, মানুষ ভজলে সোনা মানুষ হবে, মানুষ ভজলে সোনার মানুষ হবে, মানুষ ভজলে সোনার মানুষ হবে। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবে, মানুষ ভজলে সোনার মানুষ হবে। মানুষে মানুষে গাথা গাছে যেমন অনেক লতা, মানুষে মানুষে গাথা গাছে যেমন অনেক লতা, জেনে শুনে মোরাও মাথা, জেনে শুনে মোরাও মাথা, যাতে করবি ওমর যাতে করবি, মানুষ ভজলে সোনার মানুষ হবে, মানুষ ভজলে সোনার মানুষ হবে। হৃদলে মৃহিনালে সোনার মানুষ হদালে, হৃদলে মৃহিনালে সোনার মানুষ হদালে, মানুষ গুরু নিষ্ঠা হলে, মানুষ গুরু নিষ্ঠা হলে
সারা মনে রে আমার করবি রে তুই শূন্যতার, মানুষ সারা মনে রে আমার করবি রে তুই শূন্যতার। লালন বলে মানুষ সাঁতার, লালন বলে মানুষ সাঁতার, মরলে পাবি তারে মরলে পাবি। মানুষ বদলে সোনার মানুষ কবি, মানুষ বদলে সোনার মানুষ কবি। মানুষ সারা খেপারে তুই, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ বদলে সোনার মানুষ কবি, মানুষ বদলে সোনার মানুষ কবি। চমৎকার চমৎকার সব গান। এখন যে গানটি করছি, এক এক দেশে আমরা আমাদের মানে প্রবাদ আছে যে এক এক দেশের গালে এক এক ভাষা। তো কোন দেশের জন্য যেটা রীতি, কোন দেশের জন্য সেটা হয়তো বা কোন দেশে যেটা হয়তো বা ন্যায়। তো আমি এখন যে গানটি করবো সেটি এরকম একটি গান, কারোর জন্য পাপ কারোর জন্য পুণ্য। আমাদের অনেকগুলো কমেন্ট চলে এসছে। একে খান জয় লিখেছেন, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপর মঞ্জুশ্রী ভাদুরী লিখেছেন, খুব ভালো গাইছো। আমার কাছেও ভালো লাগছে বাপু। হিমু, এমডি হিমু চ্যানেল আই, উনি লিখেছেন ভালোই হচ্ছে। আর দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এক বান্ধবী মাসুমা শারমিন অনন্যা, তার বাবা সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তো আমরা সবাই শোক জ্ঞাপন করছি। অনন্যা লিখেছে, অসাধারণ পাপ্পু, অনেক শুভকামনা তোর জন্য। ধন্যবাদ তোমাকেও অনন্যা। অলিউর রহমান লিখেছেন, 3 পাগলে করে মেলা, তোরা যাসনে পাগলের কাছে, অজ্ঞানের অনুরোধ। তারপর মাসুদা ইসলাম, উনি লিখেছেন, খুব মনোমুগ্ধকর, আসলে মনোমুগ্ধকর গানগুলো, অসাধারণ সব কথা লালনের। তারপর মোহাম্মদ আলাউদ্দিন লিখেছেন, সুন্দর আয়োজন, ভালো লাগলো। ভালো লাগলে আসলে সবটুকুই আপনাদের, আর যতটুকু খারাপ আমাদেরই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের ত্রিবেণী পান্না লিখেছেন, মুগ্ধ হলাম পাপ্পু, ধন্যবাদ তোমাকে পান্না। উম্মে সাবিনা লিখেছেন, চারু ভালো আয়োজন, সুন্দর আলোচনা, স্যারের প্রতি শ্রদ্ধা। তোমাকেও ধন্যবাদ। তাসনিম সমীর, ভালো লাগছে খুব। তো পাপ্পু, আমরা পরবর্তী গানে যেতে পারি। তারপর লিখেছেন আবুল হোসেন ফকির, আমাদের স্যার, স্কুল কলেজের স্যার, সুন্দর লাগছে চারু পাপ্পু, আমার সন্তান তুল্য সবাইকে শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা স্যার।
এবং হাসান পারভেজ লিখেছেন উর্বর আলোচনা ঋদ্ধ অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে। আমরা চেষ্টা করি যতটুকু পারি আসলে। পাপু, আমরা কি পরবর্তী গানে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মঞ্জুশ্রী ভাদুরী আছে, মাসিক জয়গুরু, যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পুণ্যের কথা আমি আরে বাসুধা, এই দেশে যা পাব গণ্য, অন্য দেশে পূর্ণতা। আমি একটু নামিয়ে নিচ্ছি, স্কেলটা অনেক উপর হয়ে গেছে। পুণ্যের কথা আমি আরে বাসুধা, এই দেশে যা পাব গণ্য, এই দেশে যা পাব গণ্য, অন্য দেশে পূর্ণতা। পুণ্যের কথা আমি আরে বাসুধা, পুণ্যের কথা আমি আরে বাসুধা, পুণ্যের কথা আমি আরে বাসুধা, এই দেশে যা ভাব গণ্য, এই দেশে যা পাপ গণ্য, অন্য দেশে পূর্ণতা। পুণ্যের কথা আমি আরে বাসুধা, বিপদ নিয়ম অনুসারে এক নারী বহু অতি ধরে, বিপদ নিয়ম অনুসারে এক নারী বহু অতি ধরে, এই দেশেতে হলে পরে, এই দেশেতে হলে পরে ব্যভিচারী দণ্ড দেয়। পুণ্যের কথা আরে বাসুধা, পুণ্যের কথা আরে বাসুধা। শুকর গরু দুইটি পশু খাইতে বলে যিশু, শুকর গরু দুইটি পশু খাইতে বলেছেন যিশু। তাই শুনে মুসলমান হিন্দু, তাই শুনে মুসলমান হিন্দু পিছেতে হঠাৎ পুণ্যের কথা
সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে লালন বলে তাই জানিলে লালন বলে তাই জানিলে সংকটে যায় ভালা পাপ পুণ্যের কথা আমি কারে পাপ পুণ্যের কথা কারে এই দেশেতে হলে পরে এই দেশেতে হলে পরে ব্যভিচারী দ্বন্দ্ব পাপ পুণ্যের কথা আমি কারে বাসুধা পাপ পুণ্যের কথা আমি কারে বাসুধা। ধন্যবাদ পাপ্পুকে আবারও। আমাদের নির্ধারিত সময় আসলে শেষের দিকে, তো আপনাদের কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিব। পাপ্পুর শেষ গান হয়তো আমরা শুনবো আবার। করোনা কালে সবাইকে আসলে সুস্থ এবং সুন্দর ভাবে চলার জন্য অনুরোধ করছি। সবাই হাত পরিষ্কার রাখবেন এবং মাস্ক পরবেন এবং খুব সাবধানে থাকবেন। এটা নিয়ে ভীত হওয়ার কিছু নেই। আমরা একটু নিয়ম করে সুন্দরভাবে চললে কিন্তু এই করোনা থেকে আমরা দূরে থাকতে পারি। এবং আশা করি সবাই ভালো থাকবেন। হ্যাঁ পাপ্পু, তোমার লাস্ট গান দিয়ে আসলে শেষ করব, শেষ গান। অসংখ্য ধন্যবাদ আজকে যারা আমাদের সাথে ছিলেন, তো অনেক ধন্যবাদ সুন্দর করে উপস্থাপনা করার জন্য। এভাবে চালিয়ে যান। এবং আমি আজকে আমি একটা আমাদের সচেতন ভাই বোনদের জন্য আমি একটা প্রস্তাবনা আমার পক্ষ থেকে, যে আমরা আমাদের গুরুদেব যে এখন নেই, আমরা সবাই মিলে একসাথে এখন হওয়া হয় না বা হবে না। তা আমরা চেষ্টা করবো তার জন্ম দিবসে বা প্রয়াণ দিবসে আমরা একটা উৎসব, স্যারের নামে একটা উৎসব আমরা শুরু করতে চাই। সবার সহযোগিতা নিয়ে স্যারের নামে একটা উৎসব আমরা যেন, যদি যেখানে সুবিধা হয় ঢাকায় হলে ঢাকায় বা আমি আমার পক্ষ থেকে এই প্রস্তাবনাটা আজকে আমাদের সবগুলো ভাই বোনদের জন্য। তো আমি এখন যে গানটি আরিফ লালন সাহেবের গান গিয়ে শেষ করছি, স্যারের জন্য আসলে বলে স্যারের প্রতি কৃতজ্ঞতা শেষ করা যাবে না। তো স্যার ভালো থাকুন, আমাদের সাথে থাকতে, আমাদের সবসময় তার আশীর্বাদে নিচে রাখুন, আমাদের পথ দেখা। যাও হেসে রাই খুঁজে আরে শোনা এলে ভালো হবে না। যাও হেসে রাই খুঁজে আরে সোনা গাছ কেটে জলে ঢালো পাতা এ চাতুরি শিখলে কোথা। গাছ কেটে জলে ঢালো পাতা এ চাতুরি শিখলে কোথা। উচিত ফল পাবে হেথা, উচিত ফল পাবে হেথা।
যাও হেসেম রাই কুঞ্জে আরে শোন করিতে চাও শ্যাম নাগরালি যাও যথা সে ছন্দা বলি করিতে চাও শ্যাম নাগরালি যাও যথা সে ছন্দা বলি এ পথে পড়ছে কালি এ পথে পড়ছে কালি এ কালি আর যাবে না ও শ্যাম এ কালি আর যাবে না যাও হে শ্যাম রাই আরে সোনা পেলে শুনে জানা গেল উপরে কালো ভিতরে কালো পেলে বন্ধু জানা গেল উপরে কালো ভিতরে কালো লালনে বলে উভয় ভালো লালনে বলে উভয় ভালো করি উভয়ে বন্দনা করি উভয়ের বন্দনা যাও হে শ্যাম রাই আরে সোনা যাও হে শ্যাম রাই আরে সোনা ধন্যবাদ পাপ্পুকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার কামনা করে আসলে শেষ করছি। শুভ সন্ধ্যা, শুভরাত্রি।